অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের চ্যাম্পিয়ন অফ চেঞ্জ প্রোগ্রামে, যেটি উপস্থাপনায় আছে আমি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। এবং এই অনুষ্ঠানটি এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে আমরা যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি বা বাংলাদেশি কমিউনিটিতে অসাধারণ মানুষ যারা, তাদের আলোকপাত করি, যারা অন্যদেরকেও ইন্সপায়ার করবে কিভাবে ভালো কাজ করতে হয়, কিভাবে ব্যবসায় উন্নতি করতে হয়, কিভাবে জনপ্রতিনিধি হতে হয়, সেরকম একটি প্রোগ্রাম। এবং এখানে আমরা যেটি শুধু করি, ওনাদের সাথে আলাপ আলোচনায় যেটি আমরা জানতে চেষ্টা করি সেটি হলো যে ওনারা কিভাবে অন্যদেরকেও সাহায্য করেন এবং অন্যদেরকে কিভাবে উৎপ্রেরণা যোগায় যে তারাও এইরকম একটা কিছু করতে পারে এবং অনেক মানুষের যাতে উপকার হয়। চলুন আজকে আমরা আজকের চ্যাম্পিয়নদের সাথে প্রথমে পরিচয় হই। আমার ডানে আছেন কাউন্সিলর সাব্বির জামি, যিনি আজকে এসেছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, ওনাকে এনেছি। উনি হলো জেড কোচের ডিরেক্টর। সাব্বির ভাই, আজকের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদের, আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কাউন্সিলর ফিরোজ গনি সাহেব এবং আয়ন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা অনেক আলোচনা করব এবং আমাদের অনেক কিছু আমরা দর্শকদেরকে আপনাদের মাধ্যমে দিতে পারবো। আমার বামে আছেন কাউন্সিলর ফয়জুর রহমান, যাকে অনেকেই চিনেন কমিউনিটিতে উনি খুবই পরিচিত। ফয়জুর ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন অফ চেঞ্জ উইথ সৈয়দ ফিরোজ গনি এই প্রোগ্রামে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের আমাদের পরিচালনায় আছেন আমরা সবাই পরিচিত কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। উনি ক্যাবিনেট মেম্বার লন্ডন বরো অফ রেড ব্রিজের ধন্যবাদ ফয়জুল ভাই। আপনি হলেন রেড ব্রিজের কাউন্সিলর এবং উনি হলেন বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের কাউন্সিলর। বাট উনার যে বিশেষ পরিচয় সেটি হলো যে উনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি জেড কোচ, সেটির অন্যতম সত্ত্বাধিকারী। আচ্ছা, আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। কাউন্সিলর ভাইকে উনি যেহেতু বললেনই, আপনার সাব্বির ভাই, আপনার ব্যবসায়িক যাত্রাটা কেমন ছিল এবং আপনি কিভাবে শুরু করলেন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী ছিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আগে লন্ডন ট্রান্সপোর্টের বো গ্যারেজে চাকরি করতাম। তো আমার ছেলে যখন সেকেন্ডারি স্কুলে যায় তখন আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং ছিল, আমাদের কমিউনিটিতে সবাই গ্রামার স্কুলে যাওয়া শুরু হচ্ছে। তো আমার ছেলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিল। তো সে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল অফ লন্ডন কুইন এলিজাবেথ বয়েজে যখন সে চান্স পেল, তখন আমরা দেখলাম, আমরা বেসিক্যালি ওকে তৈরি করছিলাম সাউথ এন্ডের জন্য অথবা ওয়েস্ট ক্লিফ। সো আমার বাসা থেকে ডাইরেক্ট C2C ট্রেনে যেতে পারবে, সো হেডেক নাই। কিন্তু ছেলে যখন চান্স পেয়ে গেল প্রথমেই কুইন এলিজাবেথ, সো তারপরে প্রশ্ন আসলো কীভাবে যাবে। আমি তখন বাসে কাজ করতাম, ডে নাইট শিফট ছিল, অনেক ঝামেলা, কারণ এইভাবে ট্রেনে বার্কিং থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নাই বা কিছু নাই। তখন আমার দু একজন বন্ধু ছিল যারা রেড ব্রিজ থেকেও যেত, তারা বললো স্টার্ট, আমরা কার শেয়ার শুরু করি। তো সেইভাবেই আমরা শুরু আসলে। তারপরে সবাই বললো যে আরও 2-3 জন হচ্ছে, যা সবাই স্ট্রাগল করতেছি, তুমি তো বাস চালাইতে পারো, হোয়াই ডোন্ট ইউ বাই এ মিনি বাস অ্যান্ড ট্রাই। তখন আমি প্রথম শুরু করি আপনার আমাদের রয়্যাল মেইলের একটা মিনি বাস কিনি, 16 সিটের। ওইটা দিয়ে আমার যাত্রাটা শুরু। আল্লাহর রহমতে আস্তে আস্তে কুইন এলিজাবেথের 16 সিটার থেকে পরে ওইটা এখন আমার 2টা 37 সিটার যাচ্ছে। তারপরে মনে করেন হেনরিয়েটা বার্নেট কীভাবে যে শুরু হলো, একটার পর একটা। আলহামদুলিল্লাহ আমার ছেলের সাথে সাথে আমি এখন ওভার 200 রেড ব্রিজ বার্কিং রেড ব্রিজ এই এলাকার বাচ্চাদের নিয়ে লন্ডনের সবচেয়ে স্বনামধন্য গ্রামার স্কুলগুলোতে নিয়ে যাচ্ছি প্রতিদিন। এইটাই আমার সফলতা। অনেক চড়াই উতরাই পেরিয়ে আসছে। তারপর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল আমাদের ইউরো 6 কনভার্ট করতে হবে সব বাসকে। আমি আসলেও জানি না আল্লাহ আমাকে কীভাবে এতগুলো বাসকে ইউরো 6-এ নিয়ে যাওয়ার অবস্থান দিচ্ছে। কোভিড আসছে, কোভিডের ট্যাকেল করে মাশাআল্লাহ স্টিল নাও আমরা চলে যাচ্ছি। খুবই ভালো কথা। এই যে আপনি থেমে থাকেননি, আপনি চ্যালেঞ্জ এসেছিল, এই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করেছেন এবং যে জন্য আজকে আপনার বোধহয় কতগুলো বাস আছে? আপনি অনেকগুলো, 13টা বাস না? হ্যাঁ, 13টা বাস আছে আমার। প্রায় লন্ডনের এবং কলচেস্টার, চেমসফোর্ড সব মিলে আমার টোটাল 7টা রুট চলতেছে। 7টা রুটে আমার প্রায় 11টার মতো বাস চলে, আর 3টা বাস স্ট্যান্ড বাই থাকতে হয়। ভেরি গুড। আপনার কাছে অনেক কিছু শুনবো, বাট আপনি আরেকটা জিনিস করেন যেটা হলিডেতে আপনি বোধহয় একটা ট্যুর করেন, বাট এই ব্যাপারেও আপনার কাছে শুনবো। তার আগে আমি যাচ্ছি ফয়জুর
ফয়জুল ভাইয়ের কাছে। ফয়জুল ভাই, আপনি রাজনীতিতে কিভাবে আসলেন এবং আপনার এই যে কমিউনিটির জন্য কাজ করা, এটা প্রেরণা কোথা থেকে পেলেন? এই জিনিসটা আপনার কেমনে আসলো? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা এই প্রশ্নের জন্য। আমি কাউন্সিলর হওয়ার আগে কিন্তু কমিউনিটি ওয়ার্ক শুরু করেছি। কমিউনিটি ওয়ার্ক থেকেই আমি এন্টারিং টু পলিটিক্স। আমার এই বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল বার্কিংডাকে নামে, সেটার ফাউন্ডার আমি, এবং সেখানে প্রচুর লোক আসতো। তখনকার সময়ে 20-30 বছর আগের কথা বলছি, অনেক সময় অনেকে ফর্ম টর্ম ফিল আপ করতে পারতো না, আমাদের কাছে আসতো, আমরা হেল্প করতাম ফ্রি। এমনকি ওদের হাউজিং সমস্যা, অনেকের ইংলিশ কথা বলার প্রবলেম হইতো, ওদেরকে নিজে নিয়ে যেতাম গাড়ি দিয়ে, হাউজিং রিভিশন নিয়ে গেছি। তো এইভাবে অনেকে বলতো আপনি কাউন্সিলর নাকি? বলে না, আমি কাউন্সিলর তো না। বলে কেন? বলে কাউন্সিলর দেওয়া এরকম অনেক মানুষকে হেল্প করে। আমি না, আমি কাউন্সিলর হই নাই। তো ওইখান থেকে আমার মনের মধ্যে একটা হলো, তাহলে সত্যি কথা, কাউন্সিলর হলে তো আমি এমনি তো বাইরে থেকে কাজ করতেছি, কাউন্সিলর হলে তো আমি তো আরও মানে বেটার কাজ করতে পারবো, আর আই ক্যান গো ক্লোজার টু কমিউনিটি। কমিউনিটিও আমার কাছে আসবে, কমিউনিটির সাথে কাজ করব, কমিউনিটিকে রিপ্রেজেন্ট করব। এই চিন্তা করেই আমি তখন আমার একজন প্রথম তো আমার বিজনেস ছিল, আমি একজন বিজনেসম্যানও ছিলাম, আর ওই সুবাদে আমি এই কমিউনিটি কাজ করছি। তারপরে আমি আস্তে আস্তে এন্টারিং টু পলিটিক্সও আমার রেস্টুরেন্টে অনেক সময় লোকাল যেন কাউন্সিলররা, এমপিরা আমার রেস্টুরেন্টে আসতো, আমাকে বলতো লোকাল যে আমাদের লিডার ছিল ডারেন রোডওয়েল, সে আমাকে ইন্সপায়ার করছে, অনেকদিন বলছে তুমি আমাদের সাথে জয়েন করো কাউন্সিলরের। আমাদের তো বাঙালি কোনো কাউন্সিলর নাই তখন। তো তার ইয়েতে আমি পার্টিতে জয়েন করলাম, সেখান থেকে আমার শুরু লেবার পার্টির। 8-10 বছর কাজ করছি, তারপরে কাউন্সিলর ইলেক্টেড হয়েছি। ভেরি গুড, খুব সুন্দর করে বলছেন ফয়জুল ভাই। এই যে দর্শক মণ্ডলী আপনি দেখলেন, এই যে দুজন নক্ষত্র, যারা আমি যেটাকে বলি চেঞ্জেস, চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জেস, মানে ওনারাই কিন্তু যে চেঞ্জ এনেছে। উনি অনেক বলেছেন যে উনি যে উৎসাহটা পেয়েছেন, যে উদ্দীপনাটা পেয়েছিলেন, যে উনি কমিউনিটির জন্য কাজ করতেন, অনেক মানুষের জন্য। পরে চিন্তা করলেন যে উনি কেন না, এবং ওনাকে সবাই বলেছে উনি কেন না এটি করে যে কাউন্সিলর হয়ে যায়। কাউন্সিলর হয়ে গেলে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে উনি মানুষজনের আরও বেশি উপকার করতে পারবে, সেটি উনি করছেন। এবং আপনারা যারা, আমরা পরবর্তীতে প্রশ্ন আসবে যে কিভাবে নতুন প্রজন্ম কিভাবে জনপ্রতিনিধি হতে পারে, সেটিও আমরা জানবো ওনার থেকে। আমি ধন্যবাদ ফয়জুল ভাই। আমি যাচ্ছি সাবির ভাইয়ের কাছে। সাবির ভাই, যে আপনি একটু আগে বললেন যে আপনি চড়াই উতরাই পেরিয়েছেন এবং মাশাল্লাহ আজকে আপনি অনেক ভালো করছেন, আপনার 13টা বাস এবং অনেক ভালো কাজ হচ্ছে, আপনি ট্যুরও করছেন, যেটি আপনার থেকে শুনবো। তবে আমি যে জিনিসটা এখন যে জানতে চাই সেটি হলো যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটির শক্তিগুলো কি কি বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের কমিউনিটিটাই হচ্ছে আমাদের অনেক দ্য বিগেস্ট রিসোর্সেস, এবং ওটাই আমাদের শক্তি হিসেবে বলতে পারেন। সেই সাথে আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, সো উই আর ক্লোজ। সো যেমন আমার কাস্টমার এখন তো অনেক, সবই মোস্ট অফ দেম আর এশিয়ান, মানে সবাই এশিয়ান বাচ্চারা চাচ্ছে যে তাদের বাচ্চারা ভালো ভালো স্কুলে যাক। সেই জন্য আমার যতগুলো স্কুল আছে, আমি তো আমার ছেলের জন্য শুরু করেছিলাম, এবং আমাকে তখন অন্যান্য প্যারেন্টসরা ইন্সপায়ার করে আজকে এই অবস্থা। তারপরে আমার সেকেন্ড স্কুল হেনরিয়েটা বার্নেট, মেয়েদের স্কুল, ওরা আমাকে বলছে ভাই তোমার তো মেয়ে আছে, তোমার মেয়েও হয়তো বা একদিন যাবে, লেটস ট্রাই করো। এইভাবে করতে করতে আমাকে শুরু হলো। এই যে কমিউনিটি একে অন্যকে দেখে, আমার কোনোখানে অ্যাডভার্টাইজ দিতে হয় না, হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথে আমার সবাই চেনে আমাকে, আমার কোথায় যেতে হবে। সো এই জন্য যে কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদের কমিউনিটি আমাকে হেল্প করছে দেখে, আমি সার্ভিস ওরকম দিছি দেখে হয়তো বা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। খুবই ভালো, খুব সুন্দর করে আপনি বললেন যে কমিউনিটির জন্য এবং কমিউনিটির যে শক্তিটা, কমিউনিটিরা যদি একসাথে মিলে কাজ করে অনেক কিছু করা যায়, সেটি যে জ্বলন্ত উদাহরণ, সেটি আপনি আজকে এই সাফল্যের পিছনে তাদের অবদান আছে, এবং আপনি মনে করেন তাদেরকে নিয়ে যদি কাজ করা যায় এবং অন্যরাও যদি কাজ করে অনেক কিছু করতে পারবে। সাব্বির ভাই, আমি ফয়জুল ভাইয়ের কাছে যাচ্ছি। ফয়জুল ভাই, যে উনি তো ব্যবসায় সম্বন্ধে বলছে, আপনাকে আমি একটু ডিফারেন্ট জিনিস, যেহেতু আপনি জনপ্রতিনিধি, আপনার যে প্রশ্নটা আমি যেটি আপনাকে করতে চাই সেটি হলো যে
আপনার যে এলাকার বাংলাদেশি বাসীরা, আমি বাংলাদেশি নিয়ে বলছি, যে এটি বাংলাভাষীরা, বাংলাদেশি অভিবাসী যারা আছেন বিলেতে, তারা দেখছে, তাদের জন্য এই অনুষ্ঠানটা, তো তারা বর্তমানে কি কি প্রধান সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? বর্তমানে যে প্রধান সমস্যা আপনি বলছেন সেটা শুধু আমাদের রেড ব্রিজে না, সবগুলা কাউন্সিলে হাউজিং ইস্যু হচ্ছে বড় ইস্যু। কারণ ইদানিং অনেকই আমাদের ইউরোপ থেকে অনেক লোক আসছে, তার জন্য আমাদের বাসা বাড়ির একটু সমস্যা, অনেক লোক ওয়েটিংয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার একটা মানে উদ্যোগ নিয়েছে যে কিভাবে আরও বেশি বাসা বাড়ি বানানো যায়। সেম আমাদের লন্ডন মেয়রও সাদিক খানের একই প্ল্যান, তারা অনেক নিউ ডেভেলপ করতেছে। আমাদের রেড ব্রিজও অনেকটা হচ্ছে, এমনকি আমাদের লক্সপুর লেনেও আমার মনে হয় আগামী বছর রিলিজ হবে 160 অ্যাফোর্ডেবল সোশ্যাল হাউজিং বানানো হচ্ছে। তো এইভাবে অনেক জায়গায় সেভেন কিং, গুড মিজে অনেক জায়গাতে বানানো হচ্ছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওই হাউজিং ইস্যুটা একটু লাঘব হয়ে আসবে আশা করি, যে অনুপাতে ডেভেলপ হচ্ছে। তো এইটাই প্রথম হাউজিং ইস্যু সমস্যাটা। আর দ্বিতীয়টা হচ্ছে পার্কিং ইস্যু। ইরফুল লেন আপনারা জানেন যে গ্রিন স্ট্রিটের পরে সেটা একটা শপিংয়ের একটা হয়ে গেছে। দিনের বেলা মানুষ দূর দূরান্ত থেকে আসে এশিয়ান শপিং করতে, কিন্তু ইভিনিংয়ে ইটারি প্লেস হয়ে গেছে। এত রেস্টুরেন্ট ইদানিং ওপেনিং হয়েছে, গ্রিল রেস্টুরেন্ট, বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, আর প্রচুর পার্কিং মেন রোডে বলেন, সাইড রোডে বলেন। মানুষে কমপ্লেন করে অনেক আছে, মানুষের বাসা বাড়ি বা বাড়ির সামনে ড্রাইভওয়ে পার করে চলে আসে, যে বলে কেন রাত্রে কেন ট্রাফিক ওয়ার্ডেন আসে না, টিকিট কেন লাগায় না, এরকম অনেকে বলে থাকে। পার্কিং ইস্যুটা অনেক, কারণ এখানে তো এক্সট্রা কোনো পার্কিং স্পেস নাই। না, ধন্যবাদ ফয়জুল ভাই। আসলে সাব্বির ভাই, আপনি ব্যবসায়ী হলো, আপনিও বুঝেন, কাউন্সিলর আপনি নিজে, আপনারা দুজনই যেটি মনে করেন আমরাও জানি, বাসস্থান এবং পার্কিং এটি একটি বড় সমস্যা। বাসস্থানের সমস্যাটির জন্য যে অ্যাফোর্ডেবল যে ব্যবস্থাটি, বাট আমার মনে হয় আপনারা দুজনই বলবেন যে মানুষজন এখন আমাদের থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন যারা আছে, তাদেরকে যদি আস্তে আস্তে, যেহেতু তারা ভালো চাকরি করে, ভালো জব করছে, তাদেরকে আস্তে আস্তে যদি অ্যাফোর্ডেবল যারা পারে না, তাদের জন্য, যারা সীমিত আয়ের মানুষ আছে তাদের জন্য ওগুলো করা, বা কাউন্সিলর হাউসকে ওগুলো পেতে তো সময় লাগে। আপনি কি মনে করেন যে তাদের জন্য অ্যাডভাইজেবল হলো যদি পারে যে অল্প স্বল্প করে যারা কাজ করে একটা ঘর বাড়ি কেনাটা ভালো না? তাদের জন্য কি মনে করেন? অবশ্যই অবশ্যই আমাদের এই কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সোশ্যাল হাউজিং বা কাউন্সিলের উপরে ডিপেন্ডেবল না হয়ে আস্তে আস্তে সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে। এখন বেনিফিট থেকেও এই জেনারেশনটা, আগে যেমন সবাই অনেকে হয়তো বা কাজ কম করতো বা কিছু একটা বেনিফিট, সোশ্যাল বেনিফিটের উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখনকার ইয়াং জেনারেশন হ্যাজ বিন চেঞ্জড। হ্যাঁ, তারা এখন নিজেরা স্বাবলম্বী হচ্ছে। বেনিফিট আর কত টাকা পাওয়া যায়, তার সামনে স্কাই ইজ দ্য লিমিট, দে ক্যান গো এনিওয়্যার। হ্যাঁ, আপনাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যত ইনকাম সোর্সেস আছে, পট করে যে কোনো একটা আইডিয়া বা তার কোনো কিছু ক্লিক হয়ে গেলে সে মিলিয়নিয়ার। সেক্ষেত্রে কেউ যদি বসে থাকে, তার অ্যাবিলিটিটাকে আটকায় রাখে বেনিফিট বা সোশ্যাল হেল্পের কারণে, তো বেশি দূর যেতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় এখনকার জেনারেশনরা অনেকেই কাজে ফিরে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও ভালো করবে তারা। খুবই সুন্দর বলেছেন ফয়জুল ভাই, আপনিও কি একমত? একমত। আমি কাজে ফিরে যাচ্ছে না শুধু, ওরা কিন্তু ভালো কাজ করতেছে। কারণ আমাদের আগের, মনে করেন যে আমি আসছি 1978-এ, অনেক আগে, 45 বছর আগে, তখন বাংলা বার্কিংয়ে ডেকে নাম্বার রেড ব্রিজে হার্ডলি এশিয়ান চোখে পড়তো, বা বাংলাদেশে তো চোখে পড়তোই না, ইংলিশ এরিয়া ছিল। এখন তো শুধু এশিয়ানই চোখে পড়ে। এখন তো এশিয়ান, নিউ হাম, বার্কিং ডেকেনাম, রেড ব্রিজ এশিয়ান হয়ে গেছে। আর আগের আমাদের ছিল একই যে বিজনেস বলতে রেস্টুরেন্ট, আর কাজ বলতে রেস্টুরেন্ট। আমার তখন রেস্টুরেন্ট ছিল। আমি কোনো বাসাতে বেড়াতে গেলে বলতো, বাবা তোমার রেস্টুরেন্ট আছে শুনলাম, আমার একটা ছেলে ওই আগামী বছর মানে তার স্কুল শেষ হবে, মানে ওরা ওয়েট করতো যে কখন তার 16 বছর বয়স হবে, সেকেন্ডারি শেষ করবে, কাজে যাবে। এমন ছোট ছোট বাচ্চা 16 দেখতে মনে হয় না, সাইজও ছোটো। অনেক বলে রেস্টুরেন্টে কাজে দিয়ে দেয়, সিঙ্ক এত উঁচু যে সিঙ্কটা মানে নাগালি পায় না যে ওয়াশিং আপ কেউ পড়বে। তো নিচে আর একটা
একটা কিছু দিয়ে স্টেপ টুল দিয়ে ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশিং আপ করতো, কিন্তু ওরা চিন্তাধারাই ছিল না যে ইউনিভার্সিটি যাক। কিন্তু এখন প্রত্যেকটা বাসা, এমন কোনো বাসা নাই মা বাবা ইউনিভার্সিটি যায় না, কলেজে যায় নাই, কিন্তু ছেলেমেয়েরা মাশাআল্লাহ অনেক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে। তার জন্য ওরা যেমন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন আজকাল ঘরে করে, তার জন্য ভালো ভালো চাকরিও করতেছে, ভালো বড় প্রতিষ্ঠানে ডাইরেক্টর হিসাবে কাজ করতেছে, কাউন্সিলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে 50-60,000 ওদের স্যালারি, চিন্তাই করা যায় না। কিন্তু তারা বাড়ি অ্যাফোর্ডেবল চিন্তা করবে কেন, তারা তো বাসা বাড়ি কিনবেই, তারা ভালো বাড়ি ভালো গাড়ি তারা দৌড়াচ্ছে। না ফয়জুল ভাই, আপনি খুব সুন্দর বলেছেন। আমাদের যে তৃতীয় প্রজন্ম বা যারা এখন আছে, আমরাও দেখছি তারা সমাজে কিন্তু বড় বড় চাকরি করছে, অনেক হাই আর্ন করছে এবং বড় বড় বাড়িতেও তারা থাকছে, যেগুলো মিলিয়ন পাউন্ডের উপরেও এরকম আমাদের বাঙালি ছেলেমেয়েরা মাশাআল্লাহ করছে। এবং এটি সম্ভব হচ্ছে এই যে আপনারা যেগুলো পাথেয় করে দিয়েছেন, আপনাদের এগুলো দেখে তারা উৎপ্রেরণা পাচ্ছে এবং তাদের বাবা মারা বাচ্চাদেরকে বলছে বড় এবং একটা কিছু করতে হবে। যেই জন্যই কিন্তু তারা সমাজে আজকে অনেক ভালো কিছু করছে, পড়ালেখা করে বা ব্যবসা করে। সেটি আমরা যেটি বলি যে যদি রেস্টুরেন্ট করে, নতুন যে এখন যে আপনার এআই আছে এবং বিভিন্ন টেকনোলজি আছে, এগুলোর সাথে সমন্বয়ে আমাদের বাচ্চারাও যদি এইসব ব্যবসা করে, নট ব্যাড, তারা সুন্দর করতে পারে এবং আরও ভালো করতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক সাব্বির ভাই, আমার একটা কল আছে, আমি কলটা নিচ্ছি। দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজটা কমিয়ে আমার সাথে ফোনে কথা বলেন। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি শফিকুল আলম কুরাইশ বান্দি থেকে। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নি জি আমি ভালো আছি। আপনার কোনো মেহমানরে আমি সালাম এবং দোয়া জানাই। আপনার খুব সুন্দর কথাগুলো হয়েছিল। আমি ব্রিটিশ বাংলাদেশের জন্য করাম আর কি। যারা ব্রিটিশ বাংলাদেশি আমরা আছি এই গ্রেট ব্রিটেনে, তারা 1707 এর ল্যান্ডের যে ট্যাক্স আছে পার্লামেন্ট আনা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টও ওটা রুল দেখাইয়া আমরা গ্রেট ব্রিটেনও স্থায়ীভাবে থাকতাম চাই, সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি বুঝতে পেরেছি আপনি যেটি বলছেন যে সবকিছু যাতে আইনের মাধ্যমে আমরা করি, সেটি নিয়ে আমরা কাজ করছিলাম। যাই হোক, আমি সাব্বির ভাই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে একটু আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম কমিউনিটি ব্যবসার জন্য কীরকম, এখন যেটি প্রশ্ন সেটি হলো ব্যবসায়ী নেতাদের জন্য স্থানীয় কমিউনিটিকে কিভাবে আপনারা সেবা করতে পারেন, কিভাবে তাদেরকে নিয়ে কাজ করতে পারেন, সেটি হলো তাদেরকে যে অনেক কিছু আপনি করতে পারেন, তাদের থেকে একজনকে আপনারা নিয়ে মনে করেন আপনারা অ্যাপ্রেন্টিস হিসেবে নিতে পারেন, তাদেরকে পয়সা দিয়ে কোনো সাহায্য করে, মানে এই ধরনের আপনি নিশ্চয়ই কিছু করেন যেটা। এখন যেমন সিম্পল একটা কথা বলছে, এখনকার নতুন জেনারেশন তারাও কাজ করতে চায়। অ্যাপ্রেন্টিস যে কথাটা বললেন, আপনার মনে আছে সেদিন কাউন্সিলে আমরা দাঁড়ায় সিভিক সেরিমনিতে ছিলাম, আমাদের একটা ইয়াং ছেলে এসে সালাম দিল আমাকে। সে কিন্তু আমাকে গত পরশুদিন বলতেছে যে আঙ্কেল আমার চাকরিটা হয়ে গেছে। আমাদের কাউন্সিলে অ্যাকাউন্টেন্ট হিসেবে সে অ্যাপ্রেন্টিসে যোগ দিছে। ঠিক সেই রকম আমাদের ট্রেডে, আমাদের কোচের ট্রেডে আমরা এসির মেকানিকের জন্য 3 মাসের ওয়েটিং, হ্যাঁ 3 মাসের ওয়েটিং, তাদের 90 পাউন্ড অ্যান আওয়ার। খালি এসির আমাকে জাস্ট খালি এসিটা সার্ভিসিং করে দিবে, এটা কোনো বেশি খুব কঠিন কিছু না। কেউ যদি এখানকার সিটি অ্যাঙ্গিল বা কোনো কিছু টেম্পোরারি কাজ করে তারা যদি কাজটা শুরু করে, আমাদের মতো অনেক, আমার নিজেরই 13টা বাস আছে, আমার আরও পরিচিত আরও কতগুলো অপারেটর যারা আছি আর কি। সো উই রিয়েলি ক্যান হেল্প দেম। আমাদের মেকানিক, এক একটা কোচের ছোটোখাটো মেকানিকেরই আমাদের পার আওয়ার দিতে হয় 40-50 পাউন্ড করে। সো কেউ যদি এই লাইনে স্কিল ডেভেলপ করতে চায়, মিনিমাম কোনো কোয়ালিফিকেশন করে আমাদের কাছে আসলে উই ক্যান হেল্প ইচ আদার। সো যেমন এই যে এসি লাইনের কথাটা বললাম, এয়ার কন্ডিশন, বাসের এয়ার কন্ডিশন, বাসার এয়ার কন্ডিশন। বাসের এয়ার কন্ডিশনটা ছোটো জায়গা আমাদের ইয়ারলি ক্লিন করতে হয়, ফিল্টার ক্লিন করে গ্যাস টেস্ট টপ আপ করা, এগুলো এই ছোটো কাজটা আমি আসলেও 3 মাস লাগে আমার একটা এসির অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এসি ইঞ্জিনিয়ারের সাথে। সো ইটস এ ভেরি হাই ডিমান্ডিং জব। তো এইরকম আমাদের এই ট্রাভেল সেক্টরে আমাদের অনেক বাঙালি অপারেটর নাই, মালিক নাই আমার মতো অপারেটর বড়তে। তো আমরা কাজ করে, অনেক ড্রাইভার আছে লন্ডনে, আমরা প্রচুর লোক কাজ করি, তারাও আমার জন্যও কাজ করে। কিন্তু এই আমাদের এখন এই মেকানিক্যাল এবং আদার সার্ভিস, যেমন গাড়ি সার্ভিস করতে আমাকে 20 মাইল দূরে যাইতে হয়। সো আমাদের যদি বার্কিংয়ের কাছে কেউ যদি কোনো
পিএসবি বড় লরির মেকানিক পাই আমি তার কাছে যাব। হ্যাঁ, খুব সুন্দর, আপনি খুব সুন্দর করে বললেন। যেটি এই কথাটাই ফজল ভাই, সাব্বির ভাই, এই কথাটাই বলা যায় যে অনেক সময় যে আপনাকে যে সারাক্ষণ পড়ালেখা করতে হবে এটা না, অনেকে পড়ালেখার প্রতি একটু বলে যে আমি পড়ালেখা বেশি করতে চাই না, তাহলে আমি একটু টেকনিক্যাল সাইডে যেতে চাই। এই যে টেকনিক্যাল সাইডে এটা যদি 1 বছর বা 6 মাস অ্যাপ্রেন্টিস করে এবং ও ভালো একটা এয়ার কন্ডিশন এসি ইঞ্জিনিয়ার হতে পারে, কি বলেন আপনি? এটা আমার মনে হয় আপনি খুব ভালো একটা, এটি দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা যারা মনে করেন যে আপনাদের যেমন অনেক সময় অনেক ছেলে পেলে বা অনেক মেয়েরা, অনেক ছেলে, ওরা চায় যে আমি বেশি পড়াশোনা আমার করতে ইচ্ছে না। সবার এবিলিটি এক হয় না। আমার যেমন আমার বাচ্চা বড়টা যেরকম, আমার ছোটটা এরকম না। ছোটটা বলে আমি পড়ালেখা বেশি করতে চাই না, আমি ইউটিউবার হতে চাই। এখন ওর যেটা হইতে চাই সেটাই, ওটাতে আমরা গাইড করতে হবে, মানে এমনি বলছি আর কি। তো কিন্তু এরকমই, তাই না সাবির ভাই? হ্যাঁ, ফজল ভাই, আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে একটু আগে আপনি বলেছেন যে হাউজিং সমস্যা, বাট এই হাউজিং বা বাসস্থান, শিক্ষা এবং যুব অপরাধ বা যেটি আমরা ইউথ যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এগুলো নিয়ে, বা স্বাস্থ্য, এগুলোতে আপনার যে বৈষম্য কীরকম মনে হয়, মানে এই ইস্যুগুলো মোকাবেলা করতে আপনারা কি করছেন আপনাদের রেড ব্রিজে? এডুকেশন সেকশন আমি একটু আগে বলছি, আমাদের আগের চেয়ে অনেকটা খুবই ভালো এডুকেশন। ভালো, ধরেন ওই যে লক্সউড পলিক্লিনিক আছে, না সরি, লক্সউড সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুল, আজ থেকে 15-16 বছর আগে আমার ছেলেমেয়েরা যে স্কুলে গেছে, এটা কমপ্লিট চেঞ্জ। এখন গিয়ে দেখেন বিরাট একটা স্কুল, সুন্দর একটা বিল্ডিং হয়েছে। তাছাড়া এখন টিচারও আমি দেখছি, সেকেন্ডারি টিচার আমাদের বাংলাদেশি অনেক ছেলে মেয়েরা টিচিং করতেছে। আমার ছেলে মেয়েরা যখন পড়ছে, হার্ডলি বললাম না তখন এশিয়ানও ছিল না, টিচার তো দূরের কথা। এখন আমার অনেক টিচার বাঙালিরা আছে, আর আমাদের বাঙালি ছেলেমেয়েরা সব দিক দিয়ে এগিয়ে আছে। স্কুলের রেজাল্টে দেখা যায় বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা উপরে, সাদারা বটম। আমি জিজ্ঞেস করছি প্যারেন্টস ইভিনিংয়ে, আমি স্কুলের গভর্নর, আমি জিজ্ঞেস করলাম টিচারকে এটার কারণ কি, যখন তারা লিস্ট দিছে রেজাল্টের, বললো আমরা ওদের যে যারা সাদা ছেলে মেয়েরা, তাদের মা বাবার কাছে চিঠি দিলেও তারা গুরুত্ব দেয় না, আর আপনাদের মা বাবার কাছে চিঠি দিলে তাড়াতাড়ি এসে দেখা করে কে ছেলেটা কি করলো, কেন ভালো রেজাল্ট করছে না। প্যারেন্টস ইভেন্টকে গিয়ে যখন ওরা জানে বুঝে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে কীভাবে ইমপ্রুভ করবে, কিন্তু ওরা কোনো রেসপন্ডই করে না। তার জন্য আমি বলে ইমপ্রুভ করার চেষ্টা করো, তোমরা হোয়াট ইউ ট্রাইং টু ডু টু ইমপ্রুভ দেম। বললো ইমপ্রুভ কীভাবে করবো, আমরা তো চিঠি দিলে ওরা আসেও না, উত্তরে দেয় না, যে যারা সাদা ছেলেমেয়েরা আছে আগে। তো কিন্তু আমাদের মাশাআল্লাহ খুব এগিয়ে যাচ্ছে, আর এডুকেশন আগের চেয়ে অনেক ভালো। জি, না ফজল ভাই, আপনি খুব সুন্দর বলেছেন। আমি নিজেও কিন্তু আমাদের যে অনলাইন এবং টেলিভিশন চ্যানেলগুলো আছে, আয়নেও আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে, এবং সলিসিটার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন প্রফেশনে আজকাল যেটি কৃত্রিম যে টেকনোলজি আছে, এআই, এগুলোতেও ভালো করছে। এমনকি জামি ভাই বললেন গ্রামার স্কুলে ওনার ছেলে মেয়ে যাচ্ছে। আমি 20 বছর আগের কথা বলছি, ইলফুট কান্ট্রি হাইতে ভিজিট করতে গেছি আমার ছেলেকে দেওয়ার জন্য, ওই 11+ টেস্ট দিয়ে, কিন্তু সামান্যের জন্য পাস করতে পারে। প্যারেন্টস ইভেনে কল করছিল, গিয়েছিলাম, তখন এশিয়ান চোখে পড়েনি, কিন্তু এখন গিয়ে দেখেন আর কেউ নাই, এখন শুধু বাঙালি। আর ইদানিং আবার ইটালি থেকে যারা আসছে, বাইরে থেকে, ইউরোপ থেকে যারা আসছেন, ওদের ছেলেমেয়েরা কিন্তু মাশাআল্লাহ আমি দেখছি প্রচুর ওই ইলফুট কান্ট্রিতে বা গ্রামার স্কুলে, উডউড কান্ট্রি গার্লস প্রচুর এখন যাচ্ছে। আমাদের বাংলাদেশে সবাই, বাংলাদেশ খুব ভালো লাগে যে ওরা এগিয়ে যাচ্ছে। গ্রামার স্কুলে পড়া মানে এই স্কুল থেকে, ইলফুট কান্ট্রি থেকে অনেক সময় আপনার 90% সুযোগ থাকে অক্সফোর্ড, ক্যামব্রিজে, রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, লক্সউডের করিডোরে আমি লেখা দেখছি একটা ছেলে লক্সউড টু অক্সফোর্ড গেছে। খুব সুন্দর, আপনার কথাটা ঠিক। ভালোভাবে যদি ভালো স্কুলে পড়ে, ভালো পিয়ার গ্রুপ যদি থাকে, যদি ভালো ছেলে পেলেদের সাথে মেশে, তাহলে ওরা কিন্তু আলটিমেটলি ওদের গোলও থাকে ভালো কিছু করার। তবে আমি চিন্তা করি আমার ছেলেমেয়েরা, দর্শক আপনার ছেলেমেয়েরা যেটা পছন্দ করে, আপনি ওদের সাথে কথাবার্তা বলে ওইভাবে করবেন, চাপিয়ে দেওয়ার কোনো
দরকার নেই। আমি সাব্বির ভাইয়ের কাছে যাওয়ার আগে, সাব্বির ভাই আমি জানি আপনি হুজুতে আপনি 25 সালে আপনি বোধহয় হুজু হয়েছিলেন, তাই না? সেটি তাইলে আমি আপনাকে সেরকম সম্পূরক একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আমাদের কমিউনিটিতে যে তরুণ উদ্যোক্তা যারা বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা হবে, তার জন্য আপনার পরামর্শ কী? যেহেতু আপনি একটা হুজু পেয়েছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো করেছেন, তো এই যে ছোট যারা নতুন ব্যবসা করতে চায় বা ক্ষুদ্র ব্যবসায়ী বা একদম ইয়াং ব্যবসায়ী যারা, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? ব্রিটিশ বাংলাদেশি হুইজ অবশ্যই ব্রিটিশ বাংলাদেশি। এখন আমাদের কথা হচ্ছে তো এই রিস্ক নিতে হবে। আমি তো চাকরি করতাম, তারপর থেকে ছোট্ট রিস্ক নিয়ে ব্যবসা শুরু করছি, আজকে এখানে এসেছি। ঠিক সেরকম যেমন আজকে সিম্পল একটা কথা আমি বলি, আমি অনেক দিন ধরে চিন্তা করছি আমার যে কোচ আছে 13টা, প্রতিটা কোচকে আমাকে আমার কোচের যে ওয়াশের জন্য কার ওয়াশে নিয়ে যেতে আমার ড্রাইভার দিয়ে যাইতে হয়, তাকে আমার 15 টাকা ঘন্টা দিতে হচ্ছে ওয়াশ করতে, এবং ওয়াশ করতে দিতে হচ্ছে 40 পাউন্ড করে। তা আমি চিন্তা করতেছি আমার একটা মোবাইল ওই জেট ওয়াশার দরকার, যে এসে আমার ইয়ার্ডে এসে ওয়াশ করে দিয়ে যাবে। আজকে সকালবেলা আমি বাসায় যখন আসছি দেখি একটা ভ্যালেট গাড়ি আসছে, শুধু লেখা TND লিমিটেড, ওরা এসে একটা মার্সিডিসকে খুব যত্ন করে ধুচ্ছে। তখন আমি তাকে যাই বললাম যে এটা দারুণ ব্যবসা তো তোমার, সুন্দর ভ্যান, ইস্টার্ন ইউরোপিয়ান তারা, হ্যাঁ, সে কার ওয়াশ করছে, তার কাজ হচ্ছে সুন্দরভাবে ভ্যালেট করা, ভালোই টাকা না। আমি বললাম দেখো আই এম লুকিং সামওয়ান লাইক দিস টু কাম অ্যান্ড ওয়াশ মাই কোচেস, হ্যাঁ, জাস্ট অনলি আউটসাইড, কারণ আমার ক্লিনার আছে ইনসাইড, এন্ড আউটসাইড করার জন্য আমার কাছে জেট ওয়াশও আছে, কিন্তু ওইরকম টেকনিক্যাল নেই। তো এই যে দেখেন এটা একটা উদ্যোগ। তা আপনি সিম্পল একটা জিনিস যে বাংলাদেশে কয়দিন আগে দেখলাম যে বাংলাদেশে যে ডোমেস্টিক ওয়ার্কার দিয়ে একটা অ্যাপ তৈরি করছে, তাদের মিলিয়ন পাউন্ডের উপর, ডলার উপর তাদের ট্রানজ্যাকশন হয়ে গেছে। ঠিক সেরকম আমাদের এখানেও আমি আগে দেখতাম 4 স্টার একটা ছোট কোম্পানি ছিল, তারাও এখন অনেক বড় হয়ে গেছে। এখানেও কিন্তু অনেক বাসায় কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার এখন নেই আমরা, হ্যাঁ, আমার বাসায় নেই, অনেকেই নেয়। সো এখানেও কিন্তু ওইটাও একটা ভালো স্কোপ আছে। কেয়ার ওয়ার্কারের ভিসায় অনেকে ঘুরে বেড়াচ্ছে, কাজ নাই, আমরা কিন্তু তাদেরকেই কিছু না কিছু ইউজ করি। তো সেগুলো যদি আমরা কেউ একটা সিস্টেমের মাধ্যমে, যদি এটা একটা এজেন্সিশিপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করি, তো কিন্তু এটাও একটা উদ্যোগ হয়ে যাবে। সো এরকম ছোটোখাটো উদ্যোগ নিয়ে কেউ আগাইলে অবশ্যই সবাই সফল হচ্ছে। তাদের মেইন কাজটা কি হবে? কাজ করা, যেটি জানে সেটি করা, নাকি না সেটাই আইডিয়া। এখনকার হচ্ছে তো ওয়ার্ল্ড ইজ দ্য ইনোভেশন ওয়ার্ল্ড। সো আপনি এই যত বেশি নিউ টেকনোলজি, নিউ AI দিয়ে বলেন, AI দরকার নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আসবে, সে একটা নতুন প্রোডাক্ট বাইরে দিবে, নতুন নট অনলি প্রোডাক্ট, সার্ভিসটাও এখন প্রোডাক্টের মতো। থ্যাংক ইউ সাব্বির ভাই। আমরা একটা বিরতিতে যেতে হবে। বিরতি যাওয়ার আগে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ উইথ সাইদ ফিরোজ গনি, এই অনুষ্ঠানটি যেটি আপনারা আমার অতিথির কাছে শুনেছেন, তারা বলেছেন যে চেষ্টা করতে হবে, থেমে থাকতে হবে না, যেটি ভালো লাগে সেটি নিয়ে উদ্যোক্তা হওয়া যায়। উনি যেহেতু ব্যবসায়ী, উনি বলেছেন উনি জনপ্রতিনিধি, উনি বলেছেন আপনি জনপ্রতিনিধিত্ব করার জন্য আপনি কাজে লেগে যান এবং সেখানেও আপনি ভালো করতে পারবেন। আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।